সবাইকে ওয়েলকাম জানাই। সারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চা আলাপন পর্ব 16তে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সাভার থেকে একজন নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা রুমানা আক্তার। এবং আপু মূলত বিভিন্ন ধরনের মিষ্টি, পায়েস, ডেজার্ট, বিরিয়ানি, কাচ্চি, রোস্ট, মুরগ পোলাও, টিকিয়া, কাবাব, বুরহানি খাবারের পাশাপাশি ক্লে এবং স্কিন মোজার শোপিস নিয়েও কাজ করে থাকেন। আপুর একটি পেজ আছে, পেজের নাম হচ্ছে রুমানাস কিচেন। তো প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে উদ্যোক্তা কিভাবে শুরু করেছেন, কি নিয়ে কাজ করছেন, কি স্বপ্ন দেখেন ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সাথে রুমানা আক্তার। আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু সারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্টস আলমগীরের চা আলাপন পর্ব 16তে আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের স্টুডিওতে প্রথমবার এসেছেন। আজকে আপনাদের সাথে আমরা কিছু কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনি তো মূলত মিষ্টি জাতীয় পণ্য নিয়ে কাজ করছেন, ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজ করছেন। যদি প্রথমে একটু বলতেন যে আপনার এই উদ্যোক্তা জীবনটা শুরু হলো কিভাবে? জি ধন্যবাদ। আগে প্রথমে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া যে আজকে আপনি আপনার এই চায়ের আলাপনে যে টক শোতে আমাকে আমন্ত্রণ করেছেন, এবং আরো সবাইকে যারা আপনারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আন্তরিক ধন্যবাদ। উদ্যোক্তা জীবনটা আসলে ভাইয়া যদি আমি বলতে যাই যে শুরু হলো কিভাবে, তো এটা হচ্ছে গিয়ে তাহলে আমার 2021 সালে মানে ওই সময়টাতে, তো যখন হচ্ছে করোনাকালীন সময় তখন আমরা তো সবাই মোটামুটি একটা প্যানিক টাইপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সময়ের মধ্যে দিয়ে। তো ওই সময়টা হচ্ছে গিয়ে তখন ঘরে বসে থাকতে থাকতে চিন্তা করছিলাম যে আসলে কি করা যায়, এবং তখন আমি দেখলাম যে অনলাইনে মানে ওই সময়টা ব্যাপক হারে মানে নারীরা মানে অনলাইনে এগিয়ে আসছে যে কি করা যায়, কিভাবে কি কোনটা নিয়ে কাজ করতেছে। তখন দেখলাম যে বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে মানে শুরু করেছেন এবং তারা ভালো তখন যে সবাই রেসপন্স পাচ্ছে। তো আমি সব সময় একটু খাবারের প্রতি দুর্বল, তারপরে বিশেষ করে হচ্ছে আমি নিজেও মিষ্টি খেতে খুব পছন্দ করি। এবং মানে ছোট্ট করে একটু বলতে হয় যেটা যে আমার মানে বিয়ের পর তখন ওই সময়টাতে একদিন আমি আসলে মিষ্টি করার জন্য তখন মিষ্টি নিজের হাতে করতে গেছিলাম, এবং যে আজকে যে আমার লালমোহন মিষ্টিটা, এই মিষ্টিটাই তখন আমি ট্রাই করেছিলাম আসলে। কিন্তু তখন তো আসলে কখনো ওই মেজারমেন্ট ছিল না আর জানতামও না। তো তখন ওই যখন মিষ্টিটা আমি করতে গেলাম তখন আসলে মিষ্টিটা এমনি বাহিরের দিক থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আসলে খাওয়া যাচ্ছিল না, এতটাই শক্ত। মানে ওটা দিয়ে সবাই একটু হাসাহাসি করতেছিল, একটু মজা করতেছিল আমাকে নিয়ে। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে এই মিষ্টিটা আমি আসলে করব একটা সময়, আমি এটাকে আসলে ঠিক পারফেক্ট ভাবে কিভাবে করা যায়। তো ওইটাই তখন ছিল। তারপরে তো ঘর সংসার এভাবে করে তখন আর পরে করা হলো না। তো এরপরে যে মানে 2020 সালে যখন করোনাকালীন সময়, তখন এটা নতুন করে মাথায় আসলো যে আসলে আমি তো মোটামুটি তো আমরা ঘরোয়াভাবে মানে মহিলারা তো মোটামুটি আমরা সবাই কম বেশি রান্না করে থাকি। হ্যাঁ, আমাদের মা খালাদের হাতে সব সময় আমাদের মনে হয় যে তারা অনেক ভালো রান্না করতে পারে। তো ওই চিন্তা ভাবনা থেকেই তখন আমার মনে হলো যে না, আমি তাহলে রান্নাটা মানে এই খাবারটাকে নিয়ে কিছু একটা করি। তো ওই সময়টা মনে হলো আসলে যখন আমরা ঘরে তো কম বেশি সবাই ভালো মন্দ রান্না করে থাকি বা কিছু, কিন্তু যখন আমি এটাকে মনে করেন প্রফেশনে নিয়ে যাব, তখন আমার একটা মানে প্রপার কোর্স করা দরকার এবং এটা সম্পর্কে আমার আইডিয়া থাকা দরকার। যার কারণে তখন আমি চিন্তা করলাম যে এটা আমি কিভাবে তাহলে কোথা থেকে কি করতে পারি। তখন মনে করেন 2021 সালে তখন আমি সাভার থেকে টানা 1 বছর আমি মিরপুরে গিয়ে একটা কোর্স করি, ট্রেন করেছি। হ্যাঁ, এবং করোনাকালীন সময় আসলে ওই জার্নিটা আমার জন্য অনেক কষ্টের ছিল। এবং মানে অনেক করোনার মধ্যে নিয়মিত আমি মানে সপ্তাহে 5 দিন আমার গিয়ে ওখানে ক্লাসটা করা হতো। এবং আমি যে ম্যাডামের কাছে কোর্সটা করতে গেছিলাম, আমি গিয়েছিলাম মূলত হচ্ছে আপনার মানে খাবার নিয়ে, ফুডের উপর একটা কোর্স করব। কিন্তু উনি হচ্ছে মানে মোটামুটি ঢাকা শহরে খুবই নাম মানে খ্যাতিমান একজন ব্যক্তি,
তখন ওনার নিজস্ব মানে ব্যক্তি প্রতিষ্ঠান থেকে উনি মানে সেরা 10 এরকম একটা উনি মানে ছিল ওনার, যে এই সেরা 10 করতে গেলে তখন মনে করেন সেরা রাঁধুনি, হ্যাঁ সেরা রাঁধুনির পাশাপাশি যে সবকিছুই করতে হবে, শুধু যে রান্না শুধু তা নয়, এটার পাশাপাশি যেমন আমি মনে করেন বিউটিফিকেশনের উপরে যেমন পার্লারের কোর্স, তারপরে আমি ক্লে, স্কিন মোজা, রিসাইকেল জাতীয় জিনিস দিয়ে তৈরি করা, এবং পুঁথির কাজ, টেইলারিং, কম্পিউটার, এমন কিছু নাই যে আমি সেগুলো শিখিনি। তো এই কিন্তু যে কথা হচ্ছে না, আসলে আমি দেখা গেছে অনেক কিছুই শিখছি, কিন্তু অনেক কিছু শিখলেই তো আর অনেক কিছু নিয়ে আসলে করা যায় না। মানুষের একটা ভালো লাগা বা একটা দুইটা জিনিস নিয়ে মানুষ আসলে করতে পছন্দ করে এবং এগিয়ে যায়। এটাই ঠিক, অনেকগুলো কাজ না করে একটা দুইটা কাজের দিকে এগিয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ, তখন আমি এটা করলাম। তো 1 বছরের মোটামুটি আমার একটা কোর্স কমপ্লিট হলো। তো ওখান থেকে আসার পরে তারপরে আস্তে ধীরে মনে করেন আমি এই মিষ্টিটা নিয়ে আর কি কাজ শুরু করলাম। তো তখন অনলাইনে খুব কম ছিল বলবো না, কিন্তু অফলাইনে আমার কাস্টমার অনেক বেশি ছিল, এবং দেখা গেছে ওই মিরপুর থেকেই আমার বেশি কাস্টমার ছিল। জি, তখন কাস্টমার আসা শুরু হলো। আর আমার মনে করেন পায়েসটা যারা মোটামুটি মনে করেন খেয়েছেন, তো তারা মানে আমার পায়েসটার প্রতি আসলে সবারই একটা যে হ্যাঁ যে মোটামুটি পছন্দ করেন। তো এই পায়েসটা আর মিষ্টিটা নিয়েই আসলে আমি মূলত কাজ করে থাকি। নারীরা তো মূলত আসলে অনেকেই বলেন যে জন্মসূত্রেই তারা রান্না শিখে আসেন, এবং বিশেষ করে মায়ের কাছ থেকেও তারা আরো ভালো ট্রেনিংটা নিয়ে থাকেন। তবে আমরা সবসময় যে খাবারটা খেয়ে থাকি, মাছ বা হয়তো মাংস, কিন্তু অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে অনেক ভেরিয়েশন আনতে হয়, অনেক আইটেম বাড়াতে হয়, অনেক ডেজার্ট আইটেম বাড়াতে হয়। তো এগুলো তো শিখতেই হয়, এবং আপনি মায়ের কাছ থেকে শিখেছেন একজন নারী হিসেবে, পাশাপাশি ট্রেনিং এর মাধ্যমেও শেখার চেষ্টা করেছেন। তো এখন তো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক আইটেম নিয়ে কাজ করছে, বিশেষ করে মিষ্টি জাতীয় যে ডেজার্ট আইটেম গুলো, এগুলো নিয়ে কাজ করতে যে আপনার সিগনেচার পণ্য আসলে কোনটি, স্পেশাল ভাবে কোনটা আমরা আমার মিষ্টি মানে ডেজার্ট আইটেমের মধ্যে হচ্ছে আমার ফিরনিটা, আর এর বাইরে যেটা সেটা হচ্ছে আমার বিফ বিরিয়ানিটা। এই দুইটা হচ্ছে আমার সিগনেচার আইটেম। এটা আপনার লাঞ্চ বা ডিনার যখন এবং বিভিন্ন, এটা কি শুধুমাত্র পরিবারের জন্যই নিচ্ছে, নাকি বিভিন্ন ধরনের অনেক সময় গায়ে হলুদ থাকে, অফিস লাঞ্চ থাকে বা পার্টিতে থাকে, আপনি সবসময় দিয়ে যাচ্ছেন? না জি, এইভাবেই দিচ্ছি। অনেক সময় দেখা গেছে অফিস থেকে কখনো যদি কোনো অফিসের মধ্যে কোনো মানে মিটিং বা কোনো অনুষ্ঠান থাকে বা কারো গায়ে হলুদে থাকে, তখন এইগুলো দেয়া হয়। অর্থাৎ আপনার পরিবার থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান, অফিসিয়াল অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে এটা আপনি অর্ডার নিতে পারেন এবং ডেলিভারি দিচ্ছেন? হোম ডেলিভারি দিচ্ছেন? আচ্ছা, তো এই যে মিষ্টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কি মালাই চপ? এটা মালাই চপ, এবং আপনার এখানে ফিরনি আছে। তো আপনার আইটেমগুলো আমি নিজেও খেয়েছি, অসাধারণ টেস্ট, স্পেশালি আপনার ফিরনি এবং মালাই চপ আমি সবসময় আগেও খেয়েছি, আজকেও খেলাম, খুবই অসাধারণ। এই যে মালাই চপ এবং ফিরনি গুলো আপনি বাজারজাত করছেন বা অন্যান্য বাজারজাত করছেন, যারা কাস্টমার যখন এগুলো খান বা ফিডব্যাক দেন, পজিটিভ ফিডব্যাক দেন, অনুভূতিটা কেমন লাগে? আসলে এই অনুভূতিটা আসলে মানে কি, এটা আসলে ভাইয়া ব্যক্ত করার মতো না। মানে একজন উদ্যোক্তা যখন মানে কাজ করে, এটা উদ্যোক্তা তো পরে, যেমন ধরেন আমি যদি বাসায়, আমি যদি আমার পরিবারের জন্য যখন আমি একটা কিছু করব, তখন যখন আমাকে ভালো বলে, তখন অবশ্যই নিশ্চয়ই আমার খুব ভালো লাগে। তো তেমনি হচ্ছে বাহিরে যখন আমি এটার ফিডব্যাকটা যে ওইভাবে যখন পাই, বা আমার খাবারটা খেয়ে যখন আসলে প্রশংসা করে বা বলে যে না, বা এটা চাহিদা তাদের কাছে আরো বেড়ে যায়, তখন আসলে এটার মতো ভালো লাগার কিছু হয় না। তখন মনে হয় যে না, আমি এত কষ্ট করে যে কাজটা মানে শিখছি বা করছি, তখন আমার ওইখানেই সার্থকতা। একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী বলেন, যখন মনে করেন ফিডব্যাকটা ওইভাবে পাবে বা আসবে বা কারো রেসপন্সটা ওইভাবে থাকে, তখন আসলে ওইখানেই তার সার্থকতা থাকে। তখন আর আসলে কষ্ট বা কোনো কিছু এগুলো তখন আর মনে হয় না। তো এগুলো তো অনলাইনেও ব্যবসা করছেন এবং অফলাইনেও করছেন। যারা অনলাইনে অর্ডার দিতে চান, আপনার নিজস্ব পেজ আছে রোমানাস কিচেন, পাশাপাশি WB ফাউন্ডেশনে আপনি পোস্ট দিয়ে থাকেন, এখান থেকে অর্ডার দেওয়ার সুযোগ আছে। যারা কাস্টমার, তারা যদি আপনার রোমানাস কিচেনে পেজে ঢুকে অর্ডার করেন, এবং সেখানে তো অনেক অসংখ্য খাবারের ছবি দেওয়া আছে,
এবং তারা সেখান থেকে চয়েস করতে পারেন, পার্সোনালি মেসেঞ্জারে নক করতে পারেন। এবং অফলাইনে ধরেন বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেমন আপনার ফিরনি কাপে করা যায়, ডেজার্ট হিসেবে মিষ্টি রাখা যায়, তো এগুলো তো উদ্যোগ নেওয়া যেতে পারে। জি অবশ্যই। আর আমার এইগুলো দেখা গেছে অনেক সময় আমাদের এলাকাতেও মানে দুই একটা ফাস্ট ফুডের দোকান আছে, ওনারাও হচ্ছে কি আমার কাছ থেকে এই যে ফিরনিটার অর্ডার নিয়ে থাকে এবং ওইটা হচ্ছে ছোট কাপগুলো যেগুলো ওইটাতে করেই আর কি দেয়া হয়। রেস্টুরেন্টে বেশিরভাগ এগুলোই চলে, জি জি, আপনার ছোট ছোট কাপ। তো প্রিয় দর্শক, যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, যারা রেস্টুরেন্টের মালিক আছেন, তারাও কিন্তু চিন্তা করতে পারেন যেই ধরনের ডেজার্ট আইটেম, ফিরনি এবং বিশেষ করে মিষ্টি যদি রাখা যায়, মানুষ লাঞ্চ করতে যাক কিংবা ডিনার করতে যাক বা পার্টিতে যাক, তারা কিন্তু ডেজার্ট হিসাবে কিন্তু এই ফিরনি কিংবা মিষ্টি পছন্দ করেন, জর্দা পছন্দ করেন, জর্দাও তৈরি করেন। তো আপনার ইচ্ছা করলে যে কোনো রেস্টুরেন্টে এটাও অর্ডার করতে পারেন। এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে জন্মদিন, গায়ে হলুদ, ম্যারেজ ডে, অফিসিয়াল অনুষ্ঠান, সাংগঠনিক যে অনুষ্ঠানগুলো হয়, এগুলোতেও কিন্তু আপু অর্ডার নিচ্ছেন। আপনাদের যে কোনো পরিমাণ, যে কোনো সংখ্যায় লাঞ্চ প্যাকেট হোক বা ডিনার প্যাকেট হোক কিংবা ডেজার্ট আইটেমের বিভিন্ন মিষ্টি আছে, কাচ্চি আছে, বোরহানি আছে, আপনারা যে কোনো খাবার কিন্তু অর্ডার করতে পারেন এবং খুবই হাইজেনিক ভাবে নিজে যেটা খেয়ে থাকেন ঘরে বসে, এবং ওনার নিজস্ব কিচেনে এটা রান্না করা হয় এবং বাজার থেকে সেরা সেরা উপাদান সংগ্রহ করা হয় এবং মায়া মমতা ভালোবাসা দিয়ে যে রান্নাটা করা হয়, এটা অসাধারণ টেস্ট। আপনারাও ট্রাই করতে পারেন। তো আপু একটু যদি বলতেন যে আপনার সংসার আছে, বাচ্চা আছে, পাশাপাশি ব্যবসাও আছে, তো এই সংসার, বাচ্চা এবং ব্যবসা সবকিছু একসাথে কিভাবে সম্ভব হচ্ছে? ইনশাআল্লাহ এখানে বলতে পারি যে ভাইয়া আমার আসলে ওভাবে কোনো মানে ওইভাবে সমস্যা পড়তে হয় না। যেহেতু আমি মানে আসলে আগে তো আমাদের মানে পরিবার, তো পরিবার, বাচ্চা সবকিছু সামলিয়ে তারপরে মনে করেন আমি আমার কাজটা করি, এতে করে আমার কোনো সমস্যা হয় না। মানে পরিবারের সবকিছু আগে মেনটেন করে কিভাবে বাচ্চা, সংসার সবকিছু সামলানোর পর তারপরে গিয়ে আমি আমার কাজটা করি। এই ক্ষেত্রে মনে করেন আমার পরিবার থেকেও অনেক সহযোগিতা পেয়ে থাকি, যার কারণে আমার আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ কোনোই সমস্যা হয় না। আমি এটা বলতে যাচ্ছিলাম যে পরিবার থেকে সাপোর্টটা কিভাবে পাচ্ছেন, বাইরের কাছ থেকে সাপোর্টটা কিভাবে পাচ্ছেন? আসলে কি মানে সত্যি কথা বলতে এখানে হচ্ছে সবাই হয়তো বলতে পারে যে আমি মা বাবার কাছ থেকে পেয়েছি বা আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি, তো আমার এখানে একটু ব্যতিক্রম। আমি যখন মনে করেন এই মিষ্টিগুলো আমি বাসায় করতাম, তো আমার ছেলে মেয়েরা খেয়ে তখন ভালো লাগতো। বিশেষ করে আমার মেয়েটা, সে তো একটু বড়ই, তো ও সবসময় বলতো যে আম্মু তুমি তো একটু পারো, তো এগুলো নিয়ে একটু হ্যাঁ এগুলো নিয়ে একটু করো। তার আগে অবশ্য আরেকটা কথা বলে রাখি, মানে আমি বিউটিফিকেশনের উপরও কোর্স করেছিলাম এর আগে। তো আমার প্রথমে অবশ্য যে একটা ইচ্ছা ছিল যে না, সাভারে আমার একটা স্টুডিও পার্লার থাকবে। তো তখন দেখলাম কি যে পার্লার আসলে করতে গেলে আমার ছেলেটা যখন ছোট, ওকে আসলে বাসায় রেখে তারপর পার্লারে গিয়ে ওইখানে আমার সময়টা আমি দিতে পারবো না এইভাবে। তখন দেখলাম যে না, তখন ফুল টাইম সময় বাইরে দিতে হবে, সময়টা হ্যাঁ দিতে হবে, ঘরে বসে করা যাচ্ছে, ঘরে বসে। তো আমার মনে করেন এদিকে আমার ঘরও সামলানো হলো, আমার কাজটাও করা হলো, আমার এতে কোনো সমস্যাই হয় না। তা আমার ওই যে ভাইয়া, আমার যে মেয়ে, আমার মেয়ের উৎসাহ প্রেরণা থেকেই আজকে আমি মানে এই জায়গাটায় আসা। আমার মেয়ে সব সময় আমাকে এরকম উৎসাহ দিয়ে গেছে, আম্মু তুমি কিছু করো, তুমি কিছু করো। তো তখন বললো যে তারপর থেকেই এই আস্তে আস্তে শুরু। তো আমি বলবো যে আমার এই কাজের পাশে সবকিছুর অনুপ্রেরণা এবং সবকিছু আমার মেয়ের। ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন? আপনি নিজেই দিচ্ছেন নাকি ডেলিভারি ম্যান বা তাদের কোনো কোম্পানি সহযোগিতা নিচ্ছেন? না, অনেক সময় হয়ে থাকে যে আমার বাসার আশেপাশে যদি মানে কাছাকাছি হয়, তো সেখানে অনেক সময় আমিও যাই, এটা মানে বলবো। আর যদি বড় ধরনের কোনো ডেলিভারি হয়ে থাকে বা একটু দূরে, তখন ডেলিভারি ম্যান দিয়ে থাকে। এবং ওই খাবারগুলো তো বিশেষ করে টাইমলি দিতে হয়। কেউ লাঞ্চ অর্ডার করছে, ধরেন লাঞ্চটা তো ঠিক একটার মধ্যেই দেওয়া লাগবে, এবং অন্যান্য খাবারও, মিষ্টি বা অন্যান্য যাই বলেন না কেন, খাবার যেহেতু তো নির্দিষ্ট টাইমে দেওয়া লাগে অনুষ্ঠানগুলোতে, এগুলো তো কখনো সমস্যা হয় কিনা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে?
না সেক্ষেত্রে হয় না, মানে আমরা যখন হচ্ছে একটা মনে করেন বাহিরে যখন একটা বড় ধরনের ডেলিভারি নেওয়া হয় বা কিছু, তখন আমাদের আগে থেকেই বলা হয় একদিন বা 2 দিন আগে আমাকে কনফার্ম করার জন্য। তো ওইভাবে আমরা কাজটা মানে এগোয় রাখি এবং করি, যার কারণে হয় না। আর আমাদের আসলে উদ্যোক্তা যারা, তাদের সবার একটা মাথায় রাখতে হবে টাইমিং এর ব্যাপারটা। এটা মনে করেন যে আপনার লাঞ্চ টাইম হচ্ছে একটাই, কিন্তু দেখা যাবে যে আমার খাবারটা একটু আধা ঘন্টা আগে ওখানে পৌঁছে দেওয়ার জন্য, জি, তখন এই কথা মাথায় রেখেই আসলে তখন ওইভাবেই কাজটা করা হয়, যেন আমার টাইমের আগে যেন আমি আমার খাবারটা পৌঁছে দিতে পারি। কারণ টাইমের বাইরে গেলে খাবার নষ্ট, মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, ঠান্ডা হয়ে যেতে পারে, এবং লাঞ্চের টাইমও থাকবে, ঠিক 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 সময়ে খাবারটা দেওয়াটা খুব জরুরি। আমাদের তো আমরা যারা জানি, যারা নতুন উদ্যোক্তা, তারা অনেকে দেখা দেখি কাজ শুরু করে দেন, মনে হয় যেন খাবারটা ভালো সেল হচ্ছে, খাবার নিয়ে শুরু করে দিই, কাপড় সেল হচ্ছে, ভালো কাপড় নিয়ে শুরু করে দিচ্ছি, অন্য আইটেম যদি চোখে পড়ে যে না এটা তো খুব ভালো সেল হচ্ছে, আমি শুরু করে দিচ্ছি। যারা নতুন উদ্যোক্তা তারা কি হুটহাট করে শুরু করে দেন এবং একটা সময় যে হতাশ হয়ে যান, সেল হয় না, তো তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? ধন্যবাদ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি। আসলে আমিও উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, কিন্তু আমি এই নতুন উদ্যোক্তা আজকে মনে করেন কাজ শুরু মানে কাজটা যখন করতেছি, কিন্তু এই কাজটা আজ থেকে আরো 5-6 বছর আগে থেকে আমার মাথায় একটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা ছিল যে আমি করব। কিন্তু আমি যখন মনে করেন যে একটা কাজ করব এবং যখন আমি এটা নিয়ে মনে করেন নামবো, তখন আমার মাথায় রাখতে হবে যে আসলে যে আমি কাজটা করতেছি এটার জন্য আমি কতটুকু মানে যোগ্য, আমি প্রস্তুত, আমি কতটুকু যোগ্য, বা এই কাজটাকে আমি কতটুকু সময় দিতে পারবো, বা এই কাজটা নিয়ে আমি আজকে যে শুরু করলাম এটা আমি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাটা আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাদের মধ্যে থাকতে হবে। আর আপনি মনে করেন আজকে যে কোনো জিনিস, যেমন আমাদের সাভারে দেখা যায় অনেক কেক নিয়ে কাজ করতেছে, তো আমিও কেক যেহেতু আমিও পারি, কিন্তু ওটা আসলে আমি করি না। কিন্তু আমার প্রত্যেকটা মানে উদ্যোক্তাদের কাছে একটাই কথা, এবং আমি এটা নিজে থেকেও মনে করি যে আমি যে কাজটা পারবো, কতটুকু পারবো, সেটা আমার আগে চিন্তা করতে হবে, করে তারপর আসলে যখন কোনো মানুষ কারো দেখা দেখি কোনো কিছু করতে যাবে, সেটা আসলে কখনো অত দূর সে গিয়ে পারে না, একটা সময় সে ঠিকই থেমে যাবে। হ্যাঁ, আবার অনেকে আছে দেখা গেছে যে পাশাপাশি অনেকগুলো করতেছে, এটা হয়তো তাদের গুণ, এটা আমি বলবো না, এটা তাদের গুণ থেকেই তারা করে থাকে। কিন্তু আমার মনে হয় যে আমি যে জিনিসটা ভালো পারি, কতটুকু পারি, সেটা নিয়ে, সেটা আমার একটা আইটেম হোক, 2টা হোক, সেটা নিয়ে আমি এগিয়ে যাই, যেন আমার ওই জিনিসটা আমি একটা সময় মানে ব্যাপক হারে যেন সেটা মানুষের ব্র্যান্ডিং হয়। হ্যাঁ, যে হ্যাঁ রোমান আপু এটা নিয়ে কাজ করে এবং এটা ওনার ব্র্যান্ড। তো একটা দুটো আইটেম যদি আমি হাইলাইটস করতে পারি, মার্কেটিং করতে পারি, ওটা যদি মানুষের গুডউইল হয়ে যায়, ওই একটা দুটো আইটেম দিয়ে কিন্তু অনেক দূর যাওয়া যায়। তো আবার অনেকগুলো আইটেম নিয়ে দেখা যায় কি কোনোটাই ঠিক মতো করা হয় না। তো আপনি তো অনেক পর্যাপ্ত ট্রেনিং নিয়েছেন। জি ভাইয়া, আমি একটু বলি, যখন আমি এই যে 2021 সালে করোনা কালীন, তো একটা বছর কিন্তু কম সময় না ভাইয়া, তো এই সময়টা আসলে আমি এত কি শিখলাম, ঠিক আছে, এটা সবার মধ্যে একটা প্রশ্ন ছিল। তো ওইখানে আসলে যখন ফুড নিয়ে, তো শুধুমাত্র যে মিষ্টি আইটেম বা আমাদের বাঙালি কোনো খাবার তা না, মানে দেশি বিদেশি মনে করেন বিভিন্ন ধরনের, যেমন আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, সুইডেন, রাশিয়ান, থাইল্যান্ড, চাইনিজ, এগুলো বিভিন্ন ধরনের মানে খাবারগুলো আমাদেরকে ওখানে শেখানো হয়। এবং পাশাপাশি মানে বললাম না, মানে খাবারের A to Z ওখানে আমি কোর্স করি, কিন্তু আসলে এত কিছু নিয়ে তো আসলে আমার দ্বারা সম্ভব না। আর আমি যেহেতু আমার সিগনেচার আইটেম আমি ফিন্নি, আমি চেষ্টা করি যে মানুষের দুয়ারে দুয়ারে প্রত্যেকটা ধারে ধারে যেন আমার এই ফিন্নিটা আসলে ব্র্যান্ডিং হয়, এটাই মানুষ জানে যে না, সাভারের রুমানাস কিচেন থেকে ফিন্নিটাই বেস্ট। জি, এবং এটা সিগনেচার পণ্য। আপনি তো ধরুন অনেক অসংখ্য যেহেতু ট্রেনিং করেছেন, পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, যারা নতুন উদ্যোক্তা, অনেকে খাবার নিয়ে কাজ করতে চায়, অনেকে ফুড নিয়ে কাজ করতে চায়, তো যদি শিখতে চায় আপনার কাছে, এই সুযোগটা আছে না? জি ভাইয়া, আমি যখন আসলে মানে খাবারের পাশাপাশি আমার সবসময় একটা মাথায় চিন্তা ভাবনা ছিল যে আমি যখন ওই ম্যাডামের কাছ থেকে যখন এই ক্লাসগুলো করলাম, তখন আমার এটা মানে খুব ছিল, আমরা ওখানে ক্লাস করছি, পাশাপাশি মনে করেন বিভিন্ন ধরনের ট্রেনিং করছি, এবং যুব উন্নয়ন থেকে গেস্ট টিচার হিসেবেও আমি কাজ করিয়েছি, মানে আমি মানে ক্লাস নিয়েছি।
তো তখন থেকে আমার একটা মাথায় ছিল যে আমি যে এগুলো করছি, তো আমি একদিন সাভারে ছোট পরিসরে হলেও আমি একটা ট্রেনিং সেন্টার খুলবো। হ্যাঁ, তো আসলে আমি মনে করি যে এখনো আসলে আমি অত ওইভাবে যেতে পারিনি, আমার আরো কাজগুলো আরো পারফেক্ট হওয়া দরকার। আমি মনে করি আসলে শেখার তো শেষ নেই। তো আমি মনে করি যে আমার আরেকটু সময় লাগবে। তো এটা হচ্ছে গিয়ে যে আমার চিন্তা ভাবনা, যে এরকম একটা চিন্তা ভাবনা আছে। যেমন এই কিছুদিন আগে আমি যে ক্লের কাজটা পাশাপাশি করি, তো অনেকেই আমাকে বলছেন যে আপু এটা আমাদেরকেও শেখান। হ্যাঁ, ক্লে নিয়ে কথা বলতে চাই। এটা একটা ক্লে, দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা শোপিস, এটাকে আমরা ক্লে বলে থাকি। তো আপু ক্লে সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে ক্লেটা হচ্ছে তো আসলে একটা ইউনিক জিনিস। জি, এটা হচ্ছে আমরা ঘরোয়া ভাবে মনে করেন বাংলা এবং থাই দুটো ক্লে আছে। তো থাই যেটা সেটা মনে করেন বাইরে থেকে কিনতে হয়, আর এটা মনে করেন আমার নিজস্ব বাসায় তৈরি করা। তো এটা আসলে ক্লে, আজকে এটা ফলের বাস্কেট বলা হয় এটাকে। তো এই ক্লে দিয়ে বিভিন্ন ধরনের শোপিস করা যায় ঘর সাজানোর জন্য। এবং আমাদের সাভারে হয়তো এটা অতটা ওইভাবে মানে ব্যাপক হারে না দেখা গেল, আপনি ঢাকার বিভিন্ন মেলাতে দেখবেন যে ক্লের অনেক মানে জনপ্রিয়তা, ডিমান্ড আছে। জি, তো প্রিয় দর্শক, যারা নতুন উদ্যোক্তা, যারা চিন্তা করছেন আপনি ফুড নিয়ে কাজ করবেন, পিঠা পায়েস নিয়ে কাজ করবেন, কিংবা লাঞ্চ আইটেম নিয়ে কাজ করবেন, কাচ্চি, বিরিয়ানি, বুরহান ইত্যাদি নিয়ে কাজ করবেন, ফিরনি নিয়ে, মিষ্টি নিয়ে কাজ করবেন, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য সুখবর। আপনারা যদি কেউ ট্রেনিং নিতে চান, শিখতে চান, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের রুমান আক্তার আপুর সাথে। ওনার বাসা সাভারে। যারা সাভার এবং আশেপাশে আছেন তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারেন, এবং আমরা বিশ্বাস করি যে শেখার শেষ নেই, এবং যে কোনো কাজ শুরু করবার আগে আপনাকে অবশ্যই শিখতে হবে। এই জন্য যারা ফুড নিয়ে কাজ করতে চান তারা নিশ্চয়ই রোমান আপুর সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা ভালো একটা ট্রেনিং এর মাধ্যমে উদ্যোক্তা জীবন শুরু করুন। এবং আশা করছি যে একটা ভালোভাবে শুরু করা মানে আপনার সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া। তো রোমান আপু, আপনি তো এখন ঘরে বসেই বিভিন্ন আইটেম নিয়ে কাজ করছেন। তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে যে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, আমার ব্যবসাটাকে ওই জায়গায় নিতে চাই। আপনি এই উদ্যোক্তা জীবন থেকে শুরু করে নিজেকে কোথায় দেখতে চান, কি স্বপ্ন দেখেন? আসলে মানে একজন বলেছিলেন, বড় একজন মানুষ, যে স্বপ্ন দেখলে অনেক বড় স্বপ্ন দেখতে হয়। আসলে আমরা সবাই অনেক বড় স্বপ্ন দেখি, আর স্বপ্নটা আসলে বড় করেই দেখা উচিত। কিন্তু তারপরেও প্রথমে তো আর বড় হয় না, ছোট থেকেই শুরু হয়। তো আমার আসলে ইচ্ছা আছে যে খাবারটার মানে যেহেতু আমার এই খাবার নিয়েই আমি কাজ করতেছি, তো সাভারে মানে আমার একটা শপ থাকবে নিজস্ব, সেখানে সবকিছুই মানে আমার জিনিসই থাকবে ওখানে। এবং সবাই সাভারের, মোটামুটি সাভার এবং ঢাকা সবাই জানবে যে, হ্যাঁ চিনবে যে রুমানাস কিচেন একটা মানে ব্র্যান্ড আছে যে সেখানে। তো আমার একটা সাভারে আসলে ভাই একটা শপ দেয়ার ইচ্ছা আছে, স্বপ্ন দেখি। নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হোক, আমরা সে প্রত্যাশা করি, দোয়া করছি। তো এই ধরনের খাবার নিয়ে কাজ করতে যে কিছু তো সমস্যাও সৃষ্টি হয়, কিছু সামাজিক প্রতিবন্ধকতাও সৃষ্টি হয়। তো এগুলো কিভাবে দেখেন বাবা, ওভারকাম করার চেষ্টা করেন? দেখেন মানে যে কোনো জিনিস, যে কোনো জায়গায় সবখানেই মনে করেন ভালোটা যেমন আছে, ভালোর পাশাপাশি খারাপও থাকবে। হ্যাঁ, মানে এখন আমি আমার খাবারটা নিয়ে যখন কাজ করি তখন দেখা গেছে যে এটা যেমন ভালো একটা আমি মানে ফিডব্যাক যেমন আসে, পাশাপাশি হয়তো আমি তো মানুষ, ঠিক আছে, আমার প্রতিদিন আমি খাবারটা তৈরি করতে গেলে একটু ভুল হতে পারে, বা 19-20 একটু হতেই পারে। আর আমরা মানুষ আসলে ভুলের ঊর্ধ্বে নয় কেউ। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় একটু মনে করেন নেগেটিভ কোনো কিছু যদি ওইটা মনে করেন আমি দেখি, তো তারপরেও সেটাকে আমি মনে করেন সেভাবেই করে কন্ট্রোল করি বা ওভাবে নেয়ারই চেষ্টা করি। তো সমস্যা আছে, থাকবে, কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এগিয়ে যেতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা তো একটু এমনি চ্যালেঞ্জ নিয়ে থাকে। তো উদ্যোক্তা জীবনে নারী হিসেবে কখনো কি মনে হয়েছে যে এটা নারীর জন্য এটা একটু বেশি চ্যালেঞ্জিং পুরুষের তুলনায়? অবশ্যই ভাইয়া,
কারণ আসলে আমরা হচ্ছে যতই সমাজে বলি না কেন যে নারীরা আমরা আসলে অনেক এগিয়ে আছি এরকম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আসলে আমরা এগিয়ে নাই। এবং দেখা গেছে সবখান থেকে মনে করেন পুরুষের মানে আমার ফ্যামিলি থেকে বলেন বা আমার পারিপার্শ্বিক সবখান থেকে মনে করেন আমরা যে ওইভাবে আসলে সহযোগিতা পাই না। তো তারপরেও মনে করেন যখন আমি একটা কাজ করব, এই জন্য আমি আমার কাজটা থেকে মনে করেন অনেস্ট থাকার চেষ্টা করব। এবং যখন আমি কাজটা করব ওই কাজটাকে নিয়ে আমার মানে এমন ভাবেই করতে হবে যেন আমার কাজটা যেহেতু আমি করা শুরু করছি সেভাবেই করতে পারি, যেন এটা নিয়ে আমার পিছনে না তাকাতে হয়, এবং এটা নিয়ে যেন কেউ আমাকে ওভাবে যেন কথা না বলতে পারে বা এখানে যেন আমাকে বাধা দিয়ে না বসে, সেজন্য আমাকে সেভাবেই কাজটা ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। জি, আপনারা এই ধরনের ফুড নিয়ে যারা ব্যবসা করতে চায় বা আপনি করছেন, শুরুর দিকে এটা কি ধরেন 20-30-50 হাজার টাকার মধ্যে কি সম্ভব? না, আমি আসলে এটা মনে করি না। কারণ দেখা গেছে প্রথমে শুরু করতে গেলে সবকিছুই তো প্রথমে শুরু করতে গেলে সেটা অল্প থেকেই ছোট দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, আর আমি আসলে বলবো যে আমি নিজেও একজন ছোট উদ্যোক্তা, আমি কখনোই বলবো না। আর আসলে উদ্যোক্তা হতে গেলে ভাইয়া, উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক কিছু ত্যাগ স্বীকার করেই আসলে উদ্যোক্তা। প্রত্যেকটা উদ্যোক্তার মানে পিছনে দেখবেন কোনো না কোনো মানে গল্প, কোনো না কোনো মানে কিছু আছে এরকম। তো আসলে এটা যদি বলি যে না আমি প্রথমেই হচ্ছে গিয়ে এত টাকা মানে করছি মানে ইনভেস্ট করব বা এরকম, এটা আসলে আমার ক্ষেত্রে থেকে আসলে সম্ভব হয়নি। তো আমি এখন অন্যদেরটা তো আসলে বলতে পারবো না, কিন্তু শুরু করাটা ছোট করেই করা উচিত। আপনি ছোট থেকেই শুরু করেন, আস্তে আস্তে তখন অভিজ্ঞতা বাড়বে, আপনি সবকিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, দেন তারপরে আস্তে আস্তে বিনিয়োগ বাড়াবে। জি অবশ্যই, বড় অর্ডার পাবে, বিনিয়োগ বাড়াবে। কিন্তু অভিজ্ঞতা অর্জনের জন্য, শেখার জন্য ছোট থেকে শুরু করা উচিত। অনেকে ভয় পেয়ে যান যে না উদ্যোক্তা শুরু করতে গেলে অনেক টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা লাগে, এজন্য অনেকে ভয় পেয়ে যান। আসলে বিষয়টা সেরকম নয়। যদি কেউ 5-10 হাজার টাকাও শুরু করতে চায়, ফুড নিয়ে কাজ করতে পারবে, এটা সুযোগ আছে। যারা আপনার কাস্টমার, হ্যাপি কাস্টমার, এবং যারা কাস্টমার হবেন ভবিষ্যতে, যারা এই লাইভটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? প্রথমেই তো যারা লাইভটা দেখবেন আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি মনে করি যারা উদ্যোক্তা তাদের আসলে সবারই উচিত যে আমরা যারা উদ্যোক্তা আমাদের এবং আমাদের উদ্যোক্তাদের পিছনে আসলে সবকিছু ফেলে করে আমরা কাজটা এগিয়ে নিতে চাই। এবং যারা মানে আজকে লাইভটা আমার দেখবেন, আমি সবার কাছে একটা কথাই বলবো যে উদ্যোক্তা হতে গেলে আসলে কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে উদ্যোক্তা হতে গেলে প্রথমে ভালো আচার ব্যবহারের কোনো বিকল্প নেই, এটা আমার থাকতেই হবে। তারপরে সবকিছু করে সেটাকে সামনে এগিয়ে যেতে হবে। এবং উদ্যোক্তা আমি আমার কথা বলতেছি, যারা আমার লাইভটা দেখবেন এবং আশেপাশে যারা আছেন দেখবেন, তারা সবাই মনে করেন আমাকে লাইক কমেন্টস দিয়ে সহযোগিতা করবেন। এবং এটা একজন উদ্যোক্তার দরকার। প্রতিটা উদ্যোক্তাই আছেন যারা, আমি মনে করেন একজনকে যদি আজকে লাইক কমেন্টস দিয়ে সহযোগিতা করি, একটু সাপোর্ট করি, তো সেও কিন্তু একটা সময় আমাকেও করবে। এভাবেই আসলে আমরা একে অপরের মানে সাথে সহযোগিতা করব, সেভাবেই আসলে আমার উদ্যোক্তা জীবনটা আসলে আমরা এগিয়ে নিয়ে যাব। আপু, আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল সারিকা প্রপার্টিজ লিমিটেড প্রেজেন্ট আলমগীরের চা আলাপন পর্ব 16। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে রোমানা আক্তার। উনি হচ্ছেন রোমানাস কিচেনের ওনার, এবং উনি বিভিন্ন ধরনের খাবার নিয়ে, পিঠা, পায়েস, ডেজার্ট আইটেম নিয়ে কাজ করে থাকেন, মিষ্টি পায়েস নিয়ে কাজ করে থাকেন। যারা এখনো ট্রাই করেন নাই, রোমানাস কিচেন থেকে ট্রাই করতে পারেন। আমি বিশ্বাস করছি যে একটা বেস্ট ট্রাই হবে সেটা। এবং সাভার এবং আশেপাশে এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্তীয় যারা আছেন, তারাও যদি অর্ডার করতে চান, তারা কিন্তু ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন। এবং রোমানাস কিচেন ফেসবুকে সার্চ দিলে রোমানাস কিচেন ওনার ফেসবুক আইডি পেয়ে যাবেন। এবং WB ফাউন্ডেশন, উনি একজন সম্মানিত উদ্যোক্তা মেম্বার। আমাদের এখানে ওনার পোস্ট যায় নিয়মিতভাবে। যারা এই সমস্ত গ্রুপগুলোতে, পেজগুলোতে সম্পৃক্ত আছেন, তারা রোমানাস কিচেন থেকে খাবার অর্ডার করতে পারেন এবং ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের একটা বেস্ট ট্রাই হবে। এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আলমগীরের চা আলাপন উদ্যোক্তা, সমাজসেবক, সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী
প্রত্যেককে নিয়েই যদি মনে করছেন যে আপনার কথা জানানো দরকার মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, আপনিও আসতে পারেন আলমগীরের চা আলাপনে। পরবর্তী যে কোনো পর্বে আপনাকে নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। এবং রুমান আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনি কষ্ট করে সময় দিয়ে আলমগীরের চা আলাপনে এসছেন। আপনার ব্যবসায়িক পারিবারিক উত্তরোত্তর সফলতা কামনা করছি। যদি 30 সেকেন্ড একটু অনুভূতি প্রকাশ করতেন, কেমন লাগলো? মানে আপনাকে কিভাবে মানে ধন্যবাদ জানাবো ভাইয়া, ধন্যবাদ আসলে বলে ছোট হয়ে যাবে। আপনি আমার আগেও এর আগেও আরো অনেকেই এই আয়োজনে আপনার এসেছিলেন এবং কথাগুলো বলতেন। আপনি যে এই যে মানে উদ্যোক্তাদের নিয়ে যে আপনি যে আপনার যে এত মহৎ এবং এত সুন্দর একটা উদ্যোগ আপনি নিয়েছেন, এটা আসলে প্রত্যেকটা উদ্যোক্তাদের জন্য একটা চরম মানে বড় ধরনের অনেক কিছু পাওয়া। এবং এই যে সাপোর্টটা, আসলে এই সাপোর্টটা একটা উদ্যোক্তার জন্য অনেক কিছু এবং গুরুত্বপূর্ণ। তো আপনি যে এই যে চায়ের আলাপন, এটা টকশোয়ে যে প্রতি শনিবারে যে উদ্যোক্তাদেরকে নিয়ে যে মানে যে আড্ডাটা হয় বা এবং তাদের মানে যে উদ্যোক্তার পিছনে যে কি মানে উদ্যোক্তার জীবনটা কিভাবে আসলে, এই যে কথাগুলো যে আপনি গুছিয়ে সবার সামনে তুলে ধরছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা। ঠিক আছে, আপনিও সামনে আরো ভালো কিছু করেন এবং WBF এ আসলে অনেক ধন্যবাদ। আসলে এই গ্রুপটাতে এসে না আসলে আমি জানতামই না যে WBF আসলে উদ্যোক্তাদের জন্য এতটা সাপোর্টিং একটা গ্রুপ হবে আর কি। আপু থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ একটা প্রশ্ন করতে চাই, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তো এই রহস্যটা কি? আসলে এই রহস্যটা হচ্ছে যে আমাদের সাভারেরই এক আপু আছেন, সুমাইয়া আপু, ওনার হচ্ছে স্টুডিও আছে সুমাইয়া মেকওভার স্টুডিও। সুমাইয়া মেকওভার স্টুডিও, ওই মেকওভার স্টুডিওর ওনার সেই সুমাইয়া আপু, ওনার অসাধারণ কাজ। হ্যাঁ, উনি এই পর্যন্ত মানে যারাই ওনার কাছ থেকে কাজ করেছেন আসলে মাশাআল্লাহ প্রতিটা কাজই ওনার অসাধারণ। তো আজকে আমার এই লুকটার জন্য সুমাইয়া আপুকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আলমগীরের চা আলাপন। যারা কষ্ট করে দেখলেন প্রত্যেকের জন্য শুভকামনা এবং সর্বশেষ রোমানাস কিচেন থেকে আপনারা এই খাবার ট্রাই করবেন। আপনাদের প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, প্রত্যেকেই ভালো থাকবেন।